একটি তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য যদি পাই হয় তাহলে সেই বিন্দুদ্বয়ের পথ পার্থক্য কত। সো একটা তরঙ্গ তোমরা যদি এটার চিত্র যদি মনে রাখো এরকম, সো ধরো আমি একটা চিত্র আঁকলাম। সো এই তরঙ্গের যে কোনো দুইটা বিন্দুর যদি পথ পার্থক্য বের করতে বলে এবং দশা পার্থক্য দেয়া থাকে, তো সেই দশার পার্থক্য থাকার কারণে তাদের একটা পথ পার্থক্যের সৃষ্টি হয়। তাহলে সেই দশা পার্থক্য এবং পথ পার্থক্যের একটা সম্পর্ক আছে, সেটা আমরা জানি অবশ্যই। সেটা হচ্ছে এরকম যে আমি যদি দশা পার্থক্যকে ফাই দিয়ে প্রকাশ করি, সেই ফাইকে আমি 2π দিয়ে ভাগ দেব, এবং পথ পার্থক্যকে যদি আমি ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা ভাগ দেব কি, ল্যামডা দিয়ে। কারণ ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা তোমার লেন্থের উপর ডিপেন্ড করে। সো এটা হচ্ছে তার পথ পার্থক্য নির্দেশক। সো ডেল এক্স ডিভাইডেড বাই ল্যামডা, ফাই ডিভাইড বাই 2π। প্রশ্ন মতে আমাদের ফাইয়ের ভ্যালু দেওয়া আছে কত, পাই। তাহলে ফাইয়ের ভ্যালু যদি আমাদের পাই হয়, তাহলে এখানে যদি মানটা বসাই আমি, উপরে হবে পাই, নিচে হবে 2π। উপরে হবে ডেল এক্স, নিচে হবে কত, ল্যামডা। তাহলে পাই পাই যদি কাটো, তোমার ডেল এক্সের ভ্যালু হবে ল্যামডা বাই 2। তার মানে যেই বিন্দুতে তরঙ্গের দুইটা বিন্দুর দশা পার্থক্য যখন পাই হবে, তখন তাদের পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। তারপরে এল দৈর্ঘ্য এবং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত। সো স্প্রিং ধ্রুবকের সাথে তার দৈর্ঘ্য এবং স্প্রিং ধ্রুবকের, আচ্ছা এটা এরকমভাবে বলতে পারি আমি, ধরো আমি একটা একটা স্প্রিংয়ের মতোই আমি শেপ দেওয়ার চেষ্টা করি। ধরো এই হচ্ছে একটা স্প্রিং। এই স্প্রিংয়ের যেই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে ক্যাপিটাল এল প্রশ্ন অনুযায়ী, এবং এই স্প্রিংটার ধ্রুবক আছে সেটার মান হচ্ছে কে। এখন যে কোনো স্প্রিংয়ে তুমি যদি নাও না কেন, অর্থাৎ তুমি দুইটা ভিন্ন ভিন্ন স্প্রিং নিলা, যদি দুইটা ভিন্ন ভিন্ন স্প্রিংয়ের তোমার কে আলাদা আলাদা হয়, ধরো K1 ধরলাম আমি, তো স্প্রিং ধ্রুবক আলাদা আলাদা, দৈর্ঘ্য সেম আছে মনে করো। তার মানে কি দুইটা স্প্রিং কি সেম বৈশিষ্ট্যের অধিকারী? দুইটা স্প্রিং কিন্তু সেম বৈশিষ্ট্যের অধিকারী না, কারণ যদিও দুইটার দৈর্ঘ্য সমান, দুইটার কিন্তু তোমার স্প্রিং ধ্রুবক কিন্তু ভিন্ন। ফলে তোমার তাদের ভিতরে যে ফোর্সটা দিতে হবে তোমাকে নির্দিষ্ট পরিমাণ প্রসারণে, সেটাও কি ভিন্ন ভিন্ন হবে। সো একটা জিনিস হচ্ছে এরকম যে প্রতিটা স্প্রিংয়ে, এই স্প্রিংটাকে তুমি যদি কেটে ছোটো ছোটো টুকরা করো না কেন, প্রত্যেকটা টুকরার ভিতরে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, যেটা স্প্রিংয়ের তোমার ধরো তুমি যদি এই স্প্রিংটাকে দুইটা ভাগে ভাগ করো, তাহলে কি হবে, যেই দুইটা স্প্রিং তৈরি হবে ছোট ছোট স্প্রিং, সেই দুইটার ভিতরে কিছু বৈশিষ্ট্য তো আগেরটার ভিতরে মতো থাকবে না। অর্থাৎ পূর্বের যেই স্প্রিংটা ছিল তাদের যে একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোই ছোটোটা কিন্তু বহন করবে, কিন্তু তাদের দৈর্ঘ্য কিন্তু সেম নাই, তাদের দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কারণ দুইটাকে তুমি কেটে টুকরা করছো, এবং সেটার সাথে সাথে তাদের স্প্রিং ধ্রুবকও কিন্তু পরিবর্তন হয়ে যায়, সেটা আমরা জানি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, একটা স্প্রিংয়ের এমন একটা কোয়ান্টিটি আছে যেটা সবসময় ফিক্সড থাকে, যেটা তুমি স্প্রিংটাকে ছোটো করো বড় করো কেটে কোনো ম্যাটার করবে না। তো সেই কোয়ান্টিটিটা হচ্ছে স্প্রিংয়ের দৈর্ঘ্য এবং স্প্রিং ধ্রুবকের যে গুণফল, সবসময় মনে রাখবা এই দুইটার গুণফল সবসময় কী থাকবে, ধ্রুবক থাকবে। ঠিক আছে, একটা আইডিয়াল স্প্রিংয়ের ক্ষেত্রে কথা বলতেছি আমরা, যে স্প্রিংয়ে তোমার হচ্ছে ভরকে নেগলিজেবল ধরা হয়, অথবা ভর থাকলেও সেটা আমরা কাউন্টে নেই না। সো স্প্রিংয়ের দৈর্ঘ্য এবং স্প্রিং ধ্রুবকটা কী হবে, সবসময় তোমার ধ্রুবক থাকবে। তাহলে এখন আমি চিন্তা করি, একটা বড় স্প্রিংকে কেটে আমি 4টা টুকরা করলাম, তাহলে প্রতি টুকরার দৈর্ঘ্য এখন কত হবে, L/4 করে। এখন প্রতি টুকরার দৈর্ঘ্য যদি L/4 হয়, ওই ছোটো ছোটো স্প্রিংগুলার তো আর স্প্রিং ধ্রুবক কে হবে না, সেটা স্প্রিং ধ্রুবক কী ধরলাম আমরা, K' ধরলাম। তাহলে প্রশ্ন অনুযায়ী যেহেতু স্প্রিং ধ্রুবক এবং দৈর্ঘ্যের যে গুণফল সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, তাহলে ছোট ছোট একটা স্প্রিংয়ের যে স্প্রিং ধ্রুবক এবং দৈর্ঘ্যের যে গুণফল, সেটা অবশ্যই বড় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক এবং তার দৈর্ঘ্যের গুণফলের সমান হবে। সো এখান থেকে তুমি যদি L কাটো, তাহলে দেখবে তোমার K' ভ্যালু হবে 4K। তার মানে L দৈর্ঘ্য এবং K স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটা স্প্রিংকে কেটে যদি আমি 4টা টুকরা করি, তাহলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক আগের দৈর্ঘ্যের কত গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল। এখন প্রশ্নে তুমি যদি চিন্তা করো যে প্রশ্নটা যদি 4 গুণ না বলে n গুণ বলতো, তাহলে আমাদের এই অ্যান্সারে কোথায় পরিবর্তন হতো,
4-এর জায়গায় কী হতো, n হইতো না? তো এটা শর্টকাটের মতো আমরা মনে রাখবো তাহলে যে কে প্রাইম হবে n ইন্টু কে। একটা স্প্রিংকে যদি আমি n টুকরা করি তাহলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক হবে আগেরটার স্প্রিং ধ্রুবকের n গুণ। ওকে, তারপর হচ্ছে 8টা সমান ব্যাসার্ধ বিশিষ্ট পানির ফোঁটা বায়ুর মধ্য দিয়ে 8 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে নিচে পড়ছে। ওই ফোঁটাগুলো একত্রিত হয়ে একটা বড় ফোঁটায় পরিণত হলে তার শেষ বেগ কত হবে? আচ্ছা, সো কোয়াইট ইন্টারেস্টিং একটা ম্যাথ। সো এটা একটা শেষ, সো এখানে আচ্ছা অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে আমাদের, শেষ বেগ তো না, এখানে হবে আমাদের প্রান্তীয় বেগ। সো প্রান্তীয় বেগ আমাদের নির্ণয় করতে হবে, কারণ ওরা ওই যে উপর থেকে একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে তোমার ওই যে বায়ুর ভিতরে দিয়ে পড়তেছে তারা। এখন আমরা চিন্তা করি এরকম যে 8টা ছোট ছোট যে পানি টুকরা তারা তো আইডেন্টিক্যাল ছিল, তাহলে প্রত্যেকটা ছোট ছোট যে আইডেন্টিক্যাল পানির টুকরাগুলা তাদের যদি প্রত্যেকের ব্যাসার্ধকে যদি আমি স্মল আর ধরি, ঠিক আছে, এবং এই 8টাকে আমি একসাথে বড় করলাম, একটা বড় একটা পানির টুকরা করলাম, এটার ব্যাসার্ধ যদি আমি ক্যাপিটাল আর ধরি, তাহলে প্রথমত আমাদের তাদের ব্যাসার্ধের ভিতরে একটা রিলেশন প্রয়োজন আমাদের। কেন ব্যাসার্ধের ভিতরে রিলেশন প্রয়োজন? কারণ আমরা জানি প্রান্তীয় বেগ, ধরো তুমি যে কোনো একটা জিনিসের প্রান্তীয় বেগ বের করতেছো, যেমন এখানে আমরা পানির ক্ষেত্রে প্রান্তীয় বেগ ইউজ করতেছি। এখন স্টোকসের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা জানি প্রান্তীয় বেগ ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। তার মানে আমাদের ওই বড় ফোঁটার এবং ছোট ফোঁটার ব্যাসার্ধের ভ্যালুটা প্রয়োজন প্রান্তীয় বেগ নির্ণয় করার জন্যে। তো আমরা একটা জিনিস জানি যে আমাদের ছোট ফোঁটার v1 তার যেই প্রান্তীয় বেগ ছিল 8 সেন্টিমিটার পার সেকেন্ড, বড়টার প্রান্তীয় বেগ বের করতে হবে। সো বড়টার ব্যাসার্ধ জানলেই কিন্তু এনাফ না আমাদের। এখন যেহেতু এটা সমানুপাতিক চিহ্ন দেওয়া আছে, তাহলে সমানুপাতিক চিহ্ন থাকলে আমরা দুইটা ভিন্ন ভিন্ন কন্ডিশনের জিনিসগুলোকে আমরা একত্রিত করতে পারি এরকমভাবে যে ভি অফ ক্যাপিটাল আর মানে বড় যেই ফোঁটাটা আছে সেটার ভেলোসিটি ডিভাইড বাই ভি অফ স্মল আর, সেটা কার সমান হবে? ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইড বাই স্মল আর স্কোয়ার। এইখানে যেহেতু তুমি ক্যাপিটাল আর এবং স্মল আরকে একটা রেশিওর মাধ্যমে প্রকাশ করতেছো, ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতেছো, তাহলে আমরা চাইতেছি এই যে দুইটা সিনারিও আছে যে প্রথমে স্মল আর ছিল ব্যাসার্ধ, পরে ক্যাপিটাল আর হয়ে গেছে, সেই দুইটার ভিতরে একটা সম্পর্ক প্রকাশ করতে, যাতে করে আমরা এইখানে সেটাকে বসাইতে পারি। তাহলে কিভাবে করব সেটা করার উপায় হচ্ছে, আমরা জানি এই পজিশনে যে যতগুলো পানি ছিল সেই পানির ফোঁটাগুলো একত্রিত হয়েই এখানে বড় ফোঁটাটা তোমার পরিণত হয়েছে। তাহলে কি মনে হয় পানির যে টোটাল যে অ্যামাউন্ট, অর্থাৎ ভর যদি চিন্তা করো তুমি, এখানে টোটাল যে ভর ছিল এখানে যে টোটাল ভর সেটা কি সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে আমরা জিনিসটা এরকমভাবে লিখতে পারি, ক্যাপিটাল এম মানে বড় অবস্থায় পানির ভর ইজ ইকুয়ালস টু 8 ইন্টু একটা পানির ভর, অর্থাৎ একটা পানির ফোঁটার যে ভর সেটার সাথে 8 গুণ দিলে বড় পানিটার ভর পাওয়া যাবে না। এটা হচ্ছে কি মাস কনজারভেশন। সো ভরের সংরক্ষণশীলতা থেকে আমরা তারপর লিখতে পারি যেহেতু দুইটাই পানির ফোঁটা, তার মানে দুইটার কি ঘনত্ব সেম না? এটাকে তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি না, রো ইন্টু ভি, কিন্তু দুইটার ঘনত্ব সেম, দুইটার ভর তো আলাদা, স্মল এম এবং ক্যাপিটাল এম, দুইটার মান কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে দুইটার জন্য যেহেতু রো সমান, তাহলে অবশ্যই ভিগুলা ভিন্ন ভিন্ন হবে। তাহলে এটা হবে বি ক্যাপিটাল আর, এটা হবে বি স্মল আর। সো আমরা জিনিসটা এরকমভাবে লিখব, ভি আর 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। এখন 4/3 পাই যদি কাটাকাটি করো তাহলে ক্যাপিটাল আর এবং স্মল আরের ভিতরে সম্পর্ক হবে ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু 2r, অথবা আমরা লিখতে পারি ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল আর ইজ ইকুয়ালস টু 2, যেই ভ্যালুটাই আমরা এখানে বসাবো 2 স্কোয়ার বা 4। ফলে আমরা এখানে লিখতে পারি ভি ক্যাপিটাল আর হচ্ছে ভি স্মল আর ইন্টু 4। তাহলে ভি স্মল আরের মান কত পাইছিলাম? 8 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এটাকে 4 দিয়ে গুণ দিলে 32 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তারপর আসি 14 নাম্বার। যদি স্পর্শকোণ 90 ডিগ্রি বেশি হয় তবে তরলের পৃষ্ঠটা কেমন হবে? সো পৃষ্ঠটা কেমন হবে বলতে এখানে অপশনগুলো ছিল তোমার অবতল, উত্তল, সমতল অবতল নাকি সমতল উত্তল। সো আমরা একটু চিত্র আঁকার মাধ্যমে এই জিনিসটা একটু বুঝি। ধরো এটা হচ্ছে তোমার যে কোনো একটা জিনিসের সারফেস,
ঠিক আছে, ধরো একটা এই সারফেসের উপর আমি একটা তরল রাখবো, সেই তরলের এক ফোঁটা রাখলে সেই ফোঁটাটা যদি তোমার ধরো এরকম শেপের হয়ে যায়, কিছু কিছু তরল আছে যে এরকম শেপের হয়ে গেছে, সো এই তরলের ক্ষেত্রে তুমি দেখো তাদের যে স্পর্শকোণটা, সেই স্পর্শকোণ কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়। আবার কিছু কিছু তরল আছে যারা তোমার ওই সারফেসের সাথে মিশে যায় না, বরং সেই সারফেসেও সে এরকম একটু গোলাকারের মতো থাকে। সো সেই সারফেসে তুমি যখন এরকমভাবে দেখবা, ধরো একটা স্পর্শকোণ যখন তুমি আঁকার চেষ্টা করবা, তখন সেটা খেয়াল করবা স্পর্শকোণ তোমার 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে যখন স্পর্শকোণ 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায়, এই সিনারিওটাতে আমরা যে বলি যে আমাদের তরলটার যে পৃষ্ঠটা সেটা অ্যাকচুয়ালি উত্তলের মতো। সো খেয়াল করো তার পৃষ্ঠটা কি, তোমার উত্তলের মতো পৃষ্ঠ এবং তারটা অবতলের মতো পৃষ্ঠ। তাহলে এই ধরনের তোমার তরল তুমি নর্মালি দেখবা কোথায়, পারদে। পারদকে যদি তুমি কোনো কাচের উপরে রাখো, একটা কাচ, এই কাচের উপর যদি একটা পারদের ফোঁটা ফেলো, দেখবা যে সেই ফোঁটাটা তোমার কাচের সাথে লেগে যায় নাই, বরং একটু তোমার কি বলতে পারি এটাকে, একটু তার কমপ্লিট যে সাইজ অনুযায়ী থাকবে। ধরো উপর থেকে পড়ার সময় তার যেই শেপটা থাকবে সেই শেপটা সামান্য একটু ডিফর্ম হবে, কিন্তু তার যদি স্পর্শকোণ আঁকতে যাই তাহলে দেখবো যে সেটা 90 ডিগ্রির চেয়ে বেশি হয়। কিন্তু কাছে যদি আমি পানি দেই, দেখবো যে পানিটা অ্যাকচুয়ালি পুরা কাছে একেবারে কমপ্লিটলি তোমার এরকম অবস্থায় আছে। ধরো তার শেপটা যদি গোলাকার, ধরো ফোঁটা, বৃষ্টির ফোঁটার যে পানি পড়বে, তাহলে প্রত্যেকটা ফোঁটা যদি এরকম গোলাকার শেপে হয়, যেগুলো যখনই তোমার এই কাচের উপরে পড়বে তার কিন্তু শেপটা ডিফর্ম হয়ে যাবে এরকমভাবে। তখন তুমি যদি স্পর্শকোণ আঁকতে যাও তাহলে সেটা 90 ডিগ্রি থেকে ছোটো হবে। ওকে, তাহলে তরলের পৃষ্ঠটা কেমন হবে, উত্তল। ওকে, কোন দুইটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হয়? সো এখানে কয়েকটা আলোর নাম দেওয়া ছিল, দৃশ্যমান আলোয় আর কি, নীল কমলা, লাল নীল, হলুদ সবুজ এবং লাল সবুজ। সো আমাদের প্রথমত বুঝতে হবে যে আলোর যে কৌণিক বিচ্ছুরণ সেটা কোন প্রপার্টিসের উপর ডিপেন্ড করে। সো কৌণিক বিচ্ছুরণ ভিন্ন ভিন্ন আলোর প্রতি স্মরণাঙ্কের উপর ডিপেন্ড করে। প্রতি স্মরণাঙ্ক বা প্রতি স্বরাঙ্ক আমরা বলতে পারি। সো প্রতি স্বরাঙ্কের উপর, বা অ্যাকচুয়ালি আমি প্রতি স্বরাঙ্কের পার্থক্য বলতে পারি, আরও মোর অ্যাকুরেট হবে। সো কৌণিক বিচ্ছুরণ বিভিন্ন আলোর প্রতি স্বরাঙ্কের পার্থক্যের উপর নির্ভর করে। সাধারণত তোমার বেগুনি আলোর যে প্রতিসরাঙ্ক সেটা সর্বাধিক হয়, লাল আলোর প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হয়, অর্থাৎ আমাদের যে বেনি আসহ কলা, ঠিক আছে। সো বেগুনি আলোর প্রতিসরাঙ্ক হয় সর্বাধিক এবং লাল আলোর সর্বনিম্ন। সো তোমার যে ট্রেন্ডটা সেটা হচ্ছে এরকম, বেশি থেকে কম। সো বেগুনিরটা সবচেয়ে বেশি, লালেরটা সবচেয়ে কম। সো এই তোমার এই ফ্লো অনুযায়ী তোমার কি হবে, তোমার প্রতিসরাঙ্কের মান ডিপেন্ড করবে। সো আমাদের শুধুমাত্র মান সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে যে কার মান বেশি কার মান কম। তারপর আমরা কি করব, এখানে অ্যাকচুয়ালি অপশানে আমাকে দুইটা রঙের একটা পেয়ার আকারে দেওয়া ছিল। এখানে প্রথমে দেওয়া ছিল নীল এবং কমলা, তারপর দেওয়া ছিল তোমার লাল এবং নীল, তারপর দেওয়া ছিল তোমার হলুদ সবুজ, এবং লাস্টে দেওয়া ছিল আমাদের লাল এবং সবুজ। সো তোমাকে খুঁজে বের করতে হবে কোন দুইটা কম্বিনেশন সবচেয়ে দূরে দূরে আছে। যেমন বেগুনি এবং লাল সর্বদূরত্বে আছে, তার মানে কি বেগুনি এবং লাল এই দুইটা আলো যদি তুমি কৌণিক বিচ্ছুরণ ঘটাতে চাও, তাদের প্রতিসরণাঙ্কের যে পার্থক্যটা সেটা কী হবে, ম্যাক্সিমাম হবে না? তাহলে লাল এবং বেগুনি তাদের জন্য কৌণিক বিচ্ছুরণের মান তোমার সর্বাধিক হয়। এখন লাল এবং নীল, বেগুনির পরেই তো নীল, কারণ সবার লাস্টে তো আছে লাল, এবং বেগুনি থাকলে লাল এবং বেগুনি এটা হয়তো অ্যান্সার, বাট বেগুনি তো অপশানে নাই, তাহলে বেগুনির পরে কি, নীল। সো অপশানে কিন্তু নীল এবং লাল কিন্তু আছে, তার মানে নীল এবং লালের যে কম্বিনেশন সেইখানে যে আলোর যে কৌণিক বিচ্ছুরণ সেটা কী হবে, তোমার সর্বাধিক হবে। তো সেম জিনিসটাই তোমার এখানে সর্বনিম্ন কখন হবে সেটার জন্য জিজ্ঞেস করতে পারতো। তাহলে সর্বনিম্ন কোথায় হবে, অবশ্যই লাল এবং তোমার কমলা। ওকে, অর্থাৎ পাশাপাশি দুইটার জন্য তোমার সর্বনিম্ন হবে, কারণ পাশাপাশি দুইটার জন্য তোমার পার্থক্য সবচেয়ে কম হবে। ওকে।